আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 11 রানের জয়ে 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তাসকিনদের পেস তাণ্ডবে বিবর্ণ সালমান আঘার সেঞ্চুরি, প্রধানমন্ত্রীর অভিনন্দন। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে 2 এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ স্পিকারের। রেশনিং বন্ধ হলেও ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশ থেকে জ্বালানি আনার কথা ভাবছে সরকার। হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। ইরানের ইস্পাহানে আইআরজিসির সদর দপ্তরে বোমা বর্ষণ। আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ল তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। বাংলাদেশের দেয়া 291 রানের টার্গেটে 279 রানে থামে সফরকারীদের ইনিংস। 4 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজ সেরা হয়েছেন তানজিদ তামিম ও নাহিদ রানা। মিরপুরের মেঘলা আকাশে বৃষ্টির শঙ্কা, যে শঙ্কায় টস জিতে সম্ভাবনাও দেখেছিলেন পাকিস্তান অধিনায়ক, সেই আশাকে হতাশায় ডুবিয়ে ভিন্ন গল্পই লিখলেন তানজিদ তামিম। আকাশের মেঘ কেটে সূর্যের হাসির সঙ্গে এদিন হেসেছে তামিমের ব্যাটও। 4 ছক্কার ফুলঝুরিতে পাকিস্তানি বোলারদের রীতিমতো শাসন করেছেন এই টাইগার ওপেনার। সাইফের সঙ্গে 100 রানের জুটি পেরিয়ে নিজের নামের পাশেই 98 বলে মেইডেন সেঞ্চুরিটা লিখে ফেললেন তানজিদ। মাঝে সাইফ 36 আর শান্ত ফেরেন 27 রানে। এরপর তামিমের অসাধারণ ইনিংস। আবরার আহমেদের বলে 107 রানে থমকে গেলে মন্থর হয়ে যায় রানের চাকাও। তবে লিটন হৃদয়দের ম্যারাথন 40 ইনিংসে 5 উইকেটে 290 রানের বড় সংগ্রহই পায় বাংলাদেশ। লিটন 41 আর হৃদয় অপরাজিত থাকেন 48 রানে। হারিস রৌফ নেন 3 উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে তাসকিন রানার দাপটে প্রথম 3 ওভারেই সাজঘরে 3 ব্যাটার। 67 রানে 4 আর 82 রানে অর্ধেক ব্যাটার যখন সাজঘরে, তখন কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। তবে সালমান আঘার সাথে আরেক অভিষিক্ত সাদ মাসুদের 79 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এরপর মাসুদ, ফাহিম আশরাফরা একে একে ফিরলে 209 রানে 7 উইকেট হারায় পাকিস্তান। কিন্তু আরেক প্রান্তে ঠায় দাঁড়িয়ে 89 বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সালমান আঘা। সেই সঙ্গে ম্যাচেও পাকিস্তানের আশা জিইয়ে রাখেন তিনি। 14 বলে জয়ের জন্য যখন দরকার 30, তখনই 106 রানে সালমান আঘাকে ফিরিয়ে আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান তাসকিন। এরপর শেষ দিকে মুস্তাফিজের ইনজুরি ইস্যু ছাপিয়ে শেষ ওভারে দরকার ছিল 14 রানের। ঋষাদ নৈপুণ্যে 11 রানের জয়ে ম্যাচের পাশাপাশি সিরিজটাও নিজেদের নিশ্চিত করল বাংলাদেশ। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে রোববার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পয়েন্ট অফ অর্ডারে বারবার এই নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্নোত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময় ডাক্তার শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংশোধন করতে হবে সংবিধান। অধিবেশন মুলতবির পর বিরোধী দলীয় নেতা গণমাধ্যমকে বলেন, সংসদে এর সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল। যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। রোববার বহুল আলোচিত এই মামলার 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায় লেখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রায়ে বলা হয় আগামী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার গঠনে পরিবর্তন করার সুযোগ রয়েছে সংসদের হাতেও। 2011 সালে আপিল বিভাগের এক রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে বাদ পড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে সংঘাতের সৃষ্টি হয় বলে দাবি বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর। 14 বছর পর বিএনপি, জামায়াত ও 5 বিশিষ্ট ব্যক্তির আইনি লড়াইয়ে 2025 সালের 20 নভেম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় আপিল বিভাগ। জ্বালানি সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে পেট্রোল পাম্পে সব ধরনের রেশনিং, অর্থাৎ চাহিদা মতো তেল নিতে পারবেন গ্রাহকরা। মূলত ঈদ যাত্রা নির্বিঘ্ন করা আর জ্বালানি সরবরাহ আশানুরূপ হওয়ায় এই সিদ্ধান্ত। তবে মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধ না করলে সরকার কঠোর হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের মাধ্যমে তেল আনার কথাও জানান অনিন্দ ইসলাম অমিত। এই বৈঠকে ফুটপাতের দোকান, অবৈধ বিদ্যুৎ সংযোগ কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুতের ব্যবহার নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুললেও তার কোনো সদুত্তর দেননি প্রতিমন্ত্রী। দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মূল টার্গেট ছিল আইআরজিসির সদর দপ্তর। ইরানের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে থেমে নেই তেহরানও। সিজ্জিল সহ বিভিন্ন প্রকার ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে জানিয়েছে আপত্তিও। শত্রুপক্ষের স্থাপনা লক্ষ্য করে ছুটছে বহুল আলোচিত সিজ্জিল মিসাইল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনা আর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 54তম ধাপের হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। এ দফার হামলায় সিজ্জিল মিসাইলের পাশাপাশি খাইবার শিকান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আঘাত করেছে ইরানের ছোড়া ড্রোন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকলে প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিগত 50 বছর ধরে পারস্য উপসাগরে অস্থিরতার কারণ আমেরিকার উপস্থিতি। এখান থেকে যুক্তরাষ্ট্র না সরলে হরমুজ প্রণালী খোলা হবে না। এই প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ওই অঞ্চলের দেশগুলোর কাছেই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান যুদ্ধ। পাশাপাশি হরমুজ প্রণালীর প্রতি যেসব দেশ সবচেয়ে বেশি নির্ভরশীল তাদেরকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মনে হয় এই সংঘর্ষ অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এটি তার থেকেও আগে হতে পারে। হরমুজ প্রণালীর উপর চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার বহু দেশ নির্ভরশীল। তাই গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের সুরক্ষায় তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত। এদিকে রোববার ভোর থেকেই ইরানের ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-রও বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী।